আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। এই বইয়ের আজকের পর্বে যে অধ্যায়গুলো পাঠ করা হবে: শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করে, শেখ মুজিবের বাকশালী বাহিনীর জুলুম নির্যাতন, জাতীয় রক্ষী বাহিনীর সীমাহীন অত্যাচার, সিরাজ শিকদার হত্যার ভয়ঙ্কর ঘটনা। প্রিয় বন্ধুরা, আজকের পর্বটি আপনি শুনলে জানতে পারবেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের উপর কত ধরনের কতভাবে জুলুম নির্যাতন করছেন। তো চলুন শুরু করা যাক। অধ্যায়: শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করে। সর্বশেষ শেখ মুজিব তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য গণতন্ত্রকে হত্যা করে জাতির উপর বাকশালী একনায়কত্ব চাপিয়ে দেয়। বাংলাদেশে কৃষক, শ্রমিক, আওয়ামী লীগের বাকশাল একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বীজ নিহিত ছিল 1972 সালের 7ই মার্চ রক্ষী বাহিনীর আদেশ জারি করার মাধ্যমে। জাতীয় রক্ষী বাহিনীকে বিনা ওয়ারেন্টে ধরপাকড় এবং তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছিল ওই আদেশের মাধ্যমে। দেশের সার্বিক পরিস্থিতির দ্রুত অবনতির মুখে 24শে ডিসেম্বর 1973 সালে প্রেসিডেন্ট জাস্টিস আবু সাঈদ চৌধুরীকে বিদায় নিতে হয়। 14ই জানুয়ারি 1974 সংসদ অধিবেশন বসে। আব্দুল মালেক উকিলকে স্পিকার হিসাবে মনোনয়ন দেওয়া হয়। 24শে জানুয়ারি 1974 সালে হা ভোটের মাধ্যমে জাতীয় রক্ষী বাহিনী আইন পাশ করা হয়। 13ই জানুয়ারি 1975 সালে সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একই দিন বিশেষ ক্ষমতা অর্ডিন্যান্স জারি করা হয় এবং সংবিধানের কতিপয় ধারা স্থগিত ঘোষণা করা হয়। সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। 6 জানুয়ারি 75 সালে এক ঘোষণায় বলা হয়, সরকারি কর্মচারীরা সমবায় সমিতি ছাড়া অন্য কোনো সংগঠনের সদস্য হতে পারবে না। এছাড়া 48 ঘন্টার মধ্যে দেয়ালের সব পোস্টার মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। এরপর 20 জানুয়ারি বসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংগঠিত সেই কলঙ্কিত অধিবেশন। 25শে জানুয়ারি সংসদে কোনো রকমের বিতর্ক ছাড়া গণতন্ত্রকে পুরোপুরিভাবে সমাহিত করে পাশ করানো হয় চতুর্থ সংশোধনী। মাত্র এক বেলার সেই অধিবেশনে স্পিকার ছিলেন জনাব আব্দুল মালেক উকিল। চতুর্থ অধিবেশনে বলা হয় যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সংসদ সদস্য না হলে ভোট দিতে পারবেন না। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সংসদ সদস্য হবেন তেমন কোনো বাধ্যবাধকতা নেই। মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন, তবে রাষ্ট্রপতি তা কার্যকর করলেন কি করলেন না সে সংক্রান্ত ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। ওই অধিবেশনে জরুরি ক্ষমতা বিল কোনো আলোচনা ছাড়াই আইনে পরিণত হয়ে যায়। 25শে জানুয়ারি দুপুর 11টা 15 মিনিটে এক সংক্ষিপ্ত অধিবেশনে জারিকৃত চতুর্থ সংশোধনীতে বলা হয়, এই আইন প্রণয়নের পূর্বে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন তিনি রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না এবং রাষ্ট্রপতির পদ শূন্য হবে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করবেন। এই আইন প্রবর্তনের ফলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন এমনইভাবে যেন তিনি এই আইনের দ্বারা সংশোধিত সংবিধানের অধীনেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সংশোধিত সংবিধান অনুযায়ী বাংলাদেশের একজন রাষ্ট্রপতি ও একজন উপরাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। কার্যকালের মেয়াদ 5 বছর। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে। তিনি প্রত্যক্ষভাবে অথবা তার অধীনস্থ কর্মচারীর মাধ্যমে যে ক্ষমতা নির্ধারণ করবেন, উপরাষ্ট্রপতি শুধুমাত্র সেই ক্ষমতাই প্রয়োগ করতে পারবেন। রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনে সাহায্য ও পরামর্শ দানের জন্য একটি মন্ত্রী পরিষদ থাকবে। রাষ্ট্রপতি তার বিবেচনায় সংসদ সদস্যদের মধ্য থেকে অথবা সংসদ সদস্য হওয়ার যোগ্য এরূপ ব্যক্তিদের মধ্য হতে একজন প্রধানমন্ত্রী ও আবশ্যক মনে করলে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করতে এবং কার্যাবলীতে অংশ নিতে পারবেন, তবে তিনি যদি সংসদ সদস্য না হন তাহলে ভোট দান করতে পারবেন না। রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করবেন অথবা তার নির্দেশে উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওই সভায় সভাপতিত্ব করতে পারবেন। মন্ত্রীগণ রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। সংশোধিত সংবিধানে রাষ্ট্রপতিকে দেশে শুধু একটিমাত্র রাজনৈতিক দল গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা জাতীয় দল নামে অবহিত হবে। সংশোধনীতে কার্যভারকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না এবং তার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হতে পরোয়ানা জারি করা যাবে না। জাতীয় দলের ঘোষণায় বলা হয়,
কোনো ব্যক্তি জাতীয় দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল গঠন কিংবা ভিন্ন ধারার কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবে না। ওই সংশোধনীর পক্ষে 294 জন সাংসদ ভোট দেন, কেউ বিরোধিতা করেননি। সংসদের 2 ঘণ্টা 5 মিনিট স্থায়ী ওই অধিবেশনে স্পিকার ছিলেন আব্দুল মালেক উকিল। বিলের বিরোধিতা করে 3 জন বিরোধী, 1 জন স্বতন্ত্র সদস্য ওয়াক আউট করেন। এরা হলেন জাসদের আবদুল্লাহ সরকার, আব্দুস সাত্তার মঈনুদ্দিন আহমেদ ও স্বতন্ত্র সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা। আতাউর রহমান খান আগেই সংসদ অধিবেশন থেকে বেরিয়ে আসেন। বিলটি উত্থাপন করা হলে আওয়ামী লীগের দলীয় চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন মৌলিক অধিকার স্থগিত রাখার প্রেক্ষিতে কোনো প্রস্তাব উত্থাপনের সুযোগ না দেবার আহ্বান জানান। এই পর্যায়ে বাংলাদেশের জাতীয় লীগের জনাব আতাউর রহমান খান বৈধতার প্রশ্ন উত্থাপন করে আলোচনার সুযোগ দানের জন্য স্পিকার জনাব মালেক উকিলকে অনুরোধ করেন, কিন্তু স্পিকার তা নাকচ করে দেন। পরে কণ্ঠভোটে চিফ হুইপের প্রস্তাব গৃহীত হয়। তারপর আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংসদে জরুরি ক্ষমতা বিল 1975 পেশ করেন। চিফ হুইপ এক্ষেত্রেও মৌলিক অধিকার স্থগিতকরণ বিধি প্রয়োগ না করার আবেদন জানালে বিষয়টি কণ্ঠভোটে পাশ করা হয়। এখানে একটি বিষয় বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, যদিও বিলটি সংসদে বিনা বাধায় পাশ হয়, তবে গণতন্ত্রের বিকল্প একনায়কত্বের প্রশ্নে আওয়ামী লীগের মধ্যেও দ্বিমত পরিলক্ষিত হয়। 24 ফেব্রুয়ারি 1975 সাল রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এক আদেশ বলে দেশে একটি মাত্র রাজনৈতিক দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠন করেন এবং নিজেকে দলীয় চেয়ারম্যান ঘোষণা করেন। ঘোষণার 3 নং আদেশে বলা হয়, রাষ্ট্রপতি অন্য কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অবলুপ্ত আওয়ামী লীগের দলীয় সকল সদস্য, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সবাই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সদস্য বলে গণ্য হবেন। এই আদেশ অমান্য করে বাকশালে যোগদান না করার সিদ্ধান্ত গ্রহণ করে বঙ্গবীর জনাব ওসমানী ও ব্যারিস্টার মঈনুল হোসেন তাদের সংসদ পদে ইস্তফা দেন। অধ্যায় বাকশালীরা। বঙ্গবীর জেনারেল ওসমানী এবং জনাব মঈনুল হোসেন যখন বিরোধিতা করে পদত্যাগ করেন, তখন সুযোগ সন্ধানীদের অনেকেই বাকশালে যোগদান করার জন্য লাইন দিয়েছিল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ ও মুজাফফর নেপ শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা প্রণয়নকে অভিনন্দন জানান। তথাকথিত জাতীয় দল গঠিত হওয়ার ফলে দেশের সব রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটে। আওয়ামী লীগ, মুজাফফর নেপ এবং মনি সিং এর কমিউনিস্ট পার্টি সামগ্রিকভাবে বাকশালে যোগদান করেন। সংসদের বিরোধী দলীয় 8 জন সদস্যদের মধ্যে 4 জন বাকশালে যোগদান করেন। প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খানও বাকশালে যোগদান করে সুবিধাবাদী চরিত্র ও রাজনীতির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেন। 1975 সালের 2 জুন বাকশালে যোগদানের জন্য শেখ মুজিবুর রহমানের কাছে 9 জন সম্পাদক আবেদন পেশ করেন। তারা হলেন বাংলাদেশের অবজারভার সম্পাদক ওবায়দুল হক, জনাব নুরুল ইসলাম পাটোয়ারি, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বজলুর রহমান, মর্নিং নিউজের সম্পাদক জনাব শামসুল হুদা, বাসাস এর প্রধান সম্পাদক জাওয়াদুল করিম, বাংলাদেশ টাইমস ও বাংলার বাণীর নির্বাহী সম্পাদক শহীদুল হক, দৈনিক ইত্তেফাকের সম্পাদক জনাব আনোয়ার হোসেন এবং বিপিআই সম্পাদক জনাব মিজানুর রহমান। 6 জুন 1975 সালের বাকশালে সাংগঠনিক কাঠামো ও গণতন্ত্র ঘোষণা করা হয়। তাতে দলের মহাসচিব মনোনীত হন মনসুর আলী, সচিব হন জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রাজ্জাক। ওই দিন বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে 115 জনের নাম ঘোষণা করা হয়। তাতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধানরা, বিডিআর এর মহাসচিব, রক্ষী বাহিনীর পরিচালক, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব প্রমুখকে অন্তর্ভুক্ত করা হয়। দলের কার্যনির্বাহী পরিষদে থাকেন শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, খন্দকার মোশতাক আহমেদ, আবু হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল মালেক উকিল, অধ্যাপক ইউসুফ আলী, মনোরঞ্জন ধর, মহিউদ্দিন আহমেদ, গাজী গোলাম মুস্তফা, জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক। কেন্দ্রীয় কমিটিতে থাকেন শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, আব্দুল মালেক উকিল, খন্দকার মোশতাক আহমেদ, কামরুজ্জামান, মাহমুদুল্লাহ, আব্দুস সামাদ আজাদ, ইউসুফ আলী, ফণীভূষণ মজুমদার, ডক্টর কামাল হোসেন, সোহরার হোসেন, আব্দুল মান্নান,
আব্দুর রৌফ সেরনিয়াবাদ, মনোরঞ্জন ধর, আব্দুল মতিন, আসাদুজ্জামান, কোরবান আলী, ডক্টর আজিজুর রহমান মল্লিক, মুজাফফর আহমেদ চৌধুরী, তোফায়েল আহমেদ, শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল হোসেন তালুকদার, দেওয়ান ফরিদ গাজী, অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী, তাহের উদ্দিন ঠাকুর, মুসলিম উদ্দিন খান, মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জু, এ.কে.এম. ওবায়দুর রহমান, ডাক্তার ক্ষিতীশচন্দ্র মণ্ডল, রিয়াজ উদ্দিন আহমেদ, এম রায়হাতুল্লাহ, রুহুল কুদ্দুস সচিব, জিল্লুর রহমান, মহিউদ্দিন আহমেদ এমপি, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, শেখ শহীদুল ইসলাম, আনোয়ার হোসাইন চৌধুরী, সাজেদা চৌধুরী, তাসলিমা আবেদ, আব্দুর রহিম, ওবায়দুল আউয়াল, লুৎফর রহমান, এ.কে. মুজিবুর রহমান, ডক্টর মফিজ চৌধুরী, ডক্টর আউয়াল উদ্দিন, ডক্টর হাসনারুল হক, রৌশন আলী, আজিজুর রহমান আক্কাস, শেখ আব্দুল আজিজ, সালাউদ্দিন ইউসুফ, মাইকেল সুশীল অধিকারী, কাজী আব্দুল হাশেম, মোল্লা জালাল উদ্দিন, শামসুদ্দিন মোল্লা, গৌরচন্দ্র বালা, কাজী গোলাম মুস্তফা, শামসুল হক, শামসুদ্দোহা, রফিকুল ভুইয়া, সৈয়দ আহমেদ, শামসুর রহমান খান, নুরুল হক, এম.এ. ওহাব, ক্যাপ্টেন সুজ্জাত আলী, এম.আর. সিদ্দিক, এম.এ. ওহাব, নিরঞ্জন ছুতার, সৈয়দ রাজিয়া বানু, আতাউর রহমান খান, খন্দকার মোহাম্মদ ইলিয়াস, সঙ্গু সাইন, অধ্যাপক মুজাফফর আহমেদ, আতাউর রহমান, পীর হাবিবুর রহমান, সৈয়দ আলতাফ হোসেন, মোহাম্মদ ফরহাদ, মতিয়া চৌধুরী, হাজী দানেশ, তৌফিক ইমাম সচিব, নুরুল ইসলাম, ফয়েজ উদ্দিন সচিব, মাহবুবুর রহমান সচিব, আব্দুল খালেক, মুজিবুর রহমান সচিব, আব্দুর রহিম সচিব, মঈনুল ইসলাম সচিব, শহীদুজ্জামান সচিব, আনিসুজ্জামান সচিব, ডাক্তার এ সাত্তার সচিব, এম.এ. সামাদ সচিব, আবু তাহের সচিব, আল হোসাইন সচিব, ডাক্তার তাজুল হোসেন সচিব, মতিউর রহমান টিসিবি চেয়ারম্যান, মেজর জেনারেল কে.এম. শফিউল্লাহ, এয়ার ভাইস মার্শাল এ.কে. খন্দকার, কমোডর এম.এইচ. খান, মেজর জেনারেল খলিলুর রহমান, এ.কে. নজির উদ্দিন, ডক্টর আব্দুল মতিন চৌধুরী, ডক্টর মাজহারুল ইসলাম, ডক্টর এনামুল হক, এ.টি.এম. সৈয়দ হোসেন, নুরুল ইসলাম আইজি পুলিশ, ডক্টর নীলিমা ইব্রাহিম, ডক্টর নুরুল ইসলাম পিজি হাসপাতাল, ওবায়দুল হক সম্পাদক অবজারভার, আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাক, মিজানুর রহমান বিপিআই, মনোয়ার হোসেন ব্রিগেডিয়ার, এম.এ.এম. নুরুজ্জামান রক্ষী বাহিনী প্রধান, কামরুজ্জামান শিক্ষক সমিতি, ডক্টর মাজহার আলী কাদেরী। একই ঘোষণায় বাকশালের 5টি অঙ্গ সংগঠনও গঠন করা হয়। সেগুলো হচ্ছে জাতীয় কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় মহিলা লীগ, জাতীয় যুবলীগ ও জাতীয় ছাত্রলীগ। এগুলো সাধারণ সম্পাদক মনোনীত হন যথাক্রমে ফণীভূষণ মজুমদার, অধ্যাপক ইউসুফ আলী সাজেদা চৌধুরী, তোফাইল আহমেদ ও শেখ শহীদুল ইসলাম। এই সমস্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটিগুলোতে মুজাফফর নেব ও মনি সিংয়ের কমিউনিস্ট পার্টির নেতাদের গ্রহণ করা হয়। বাকশালের এই সূত্র ধরেই 16 জুন সংবাদপত্র বাতিল অধ্যাদেশ জারি করা হয়। তার বলে পার্টি নিয়ন্ত্রণাধীন শুধুমাত্র 4টি দৈনিক ও কয়েকটি সাপ্তাহিক বাদে সকল পত্র-পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। গণতন্ত্রের হত্যাযজ্ঞ শেষে দেশ জুড়ে চলে তাণ্ডব উৎসব, রুদ্ধশ্বাস। মানুষ জীবনের নিরাপত্তা হারিয়ে জন্মভূমিতেই বন্দী হয়ে পড়েন স্বৈরশাসনের নিষ্পেষণে। অধ্যায়: জাতীয় রক্ষী বাহিনীর অত্যাচার সীমাহীন হয়ে পড়ে। শেখ মুজিব কর্তৃক বাকশাল কায়েম হওয়ার পর রক্ষী বাহিনীর অত্যাচার সব সীমা ছাড়িয়ে যায়। জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ বাধে বিভিন্ন স্থানে। শহরবাসীরা ওইসব হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। 8ই জুন মাইজদীতে জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ ঘটে। 9ই জুন ওই হামলা ও রক্ষী বাহিনীর নির্যাতনের প্রতিবাদে হরতাল পালিত হয়। এর পেছনে কোনো রাজনৈতিক উস্কানি ছিল না। ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার তদন্ত করার জন্য মাইজদীতে যেতে বাধ্য হন। তারপর 10ই জুন 1973 সালে স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক ওকিল ঘোষণা করেন, মাইজদীর ঘটনার জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সে খবর কোথাও ছাপা হয়নি। আজ অবধি জানতে পারেননি এদেশের নির্যাতিত জনগণ সেখানে কী ঘটেছিল। 10ই জুন বাইতুল মোকাররমে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির এক সভায় দলীয় প্রধান জনাব মনি সিং উচ্চ কণ্ঠে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ, মাওবাদী চীনের নেতৃত্ব এবং তাদের দেশীয় সহযোগী ভাসানী নেপ, উগ্রপন্থী জাসদ মুসলিম লীগ ও জামায়াতপন্থীরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে। এরপর 1973 সালের 19 জুন ঢাকার প্রশাসন কর্তৃপক্ষ এক ঘোষণা নির্দেশ জারি করেন,
শহরে বিনা অনুমতিতে মাইক ব্যবহার করা যাবে না। মাইক ব্যবহারের উপর এই নিষেধাজ্ঞা ছিল সুস্পষ্টভাবে বিরোধী দলের জনসভার উপর। মুজাফফরনেপ বা সিপিবি এর কোনো প্রতিবাদ করেনি, বরং 24শে জুন মুজাফফরনেপের সভায় অধ্যাপক মুজাফফর আহমেদ বলেন, তার দল বাস্তব অবস্থাতে নিজেদের দায়িত্ব এড়িয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের রাজনীতিতে বিশ্বাস করে না। ওই জনসভাতে তিনি মজলুম জননেতা মাওলানা ভাসানীকে সাম্রাজ্যবাদের চর বলে অবহিত করেন। ইতিমধ্যে মজুতদারি, চোরাচালানি, দুর্নীতিতে ছেয়ে যায় দেশ। রক্ষী বাহিনীর হামলা ও অত্যাচার বাড়তেই থাকে। 1973 সালের 27শে জুন পরিকল্পনা কমিশনের হিসাব অনুসারে দেখা গেল যে 72 সালের তুলনায় দ্রব্যমূল্য 400 গুণ বেড়েছে। এই সময় 19শে জুন চট্টগ্রাম ঘটে এক চমকপ্রদ ঘটনা। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির বাসের উপর রক্ষী বাহিনীর গুলিবর্ষণে নিহত হয় একজন কর্মচারী। গুরুতর আহত হয় 2 জন শ্রমিক। ইস্টার্ন রিফাইনারির একটি বাস কর্মচারীদের রিফাইনারিতে নিয়ে যাবার পথে রক্ষী বাহিনীর একটি ট্রাককে ওভারটেক করে। এই কারণে রক্ষী বাহিনীর ক্রুদ্ধ সদস্যরা একটি রেল ক্রসিংয়ের মুখে ওই গাড়ি ঘেরাও করে এলোপাথারি গুলিবর্ষণ করে। এমনই সামান্য ছুতোতেই রক্ষী বাহিনী নির্বিচারে হত্যা করতে থাকে স্বাধীন এ দেশের সাধারণ মানুষকে। এই সময় দৈনিক বাংলার সহকারী সম্পাদক নির্মল সেন অনিকেত মার্চের নির্বাচনের কদিন পরে লিখেছিলেন, আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই শীর্ষক একটি উপসম্পাদকীয় নিবন্ধে লিখায় তিনি এক সপ্তাহের একটি ঠিকুজি তুলে ধরেন 13টি হত্যাকাণ্ডের। এ সম্পর্কে তিনি লিখেছিলেন যে, এ খবর সব খবর নয়, সব খবর সংবাদপত্রে পৌঁছে না, সব খবর পৌঁছে না থানায়, দূর দূরান্ত থেকে কে দেয় কার খবর, আর দিতে গেলে জীবনের যে ঝুঁকি আছে সে ঝুঁকি নিতেই বা কজন রাজি আছে। এই নির্বাচনে হত্যাকাণ্ডের প্রতিবাদ করে নির্মল সেন জানতে চেয়েছিলেন 1972 সাল হতে আজ পর্যন্ত অনুষ্ঠিত কয়েকটি হত্যাকাণ্ডের কী বিচার হয়েছে, কয়জন হত্যাকারী গ্রেফতার হয়েছে, কটি গাড়ি হাইজ্যাক হয়েছে, সে হাইজ্যাকার কারা, কি তাদের পরিচয়, কি তাদের ঠিকানা, কারা গ্রেফতার হয়েছে। পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রায়ই অভিযোগ করা হয় যে অভিযুক্তদের ধরা হলে ফোনের জন্য তাদের মুক্তি দিতে হয়। এই অভিযোগ কতটুকু সত্য, এই ফোন কারা করে থাকেন? তিনি বলেন, খোঁজে দেখতে হবে এই হত্যাকারীরা কাদের প্রশ্রয়ে বেড়ে উঠেছে, নইলে দিনের পর দিন হত্যা রাহাজানির খবর বের হয়, অথচ একটি অপরাধীরও শাস্তি হয় না। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কি করে? এই প্রশ্ন শুধু নির্মল সেনেরই ছিল না, এ প্রশ্ন ছিল দেশের জনগণেরও। আওয়ামী লীগ সরকার এই প্রশ্নগুলোর কোনো জবাব দিতে পারেনি। চট্টগ্রামের রিফাইনারি কর্মচারীদের উপর গুলিবর্ষণের অকারণ হত্যার জন্য রক্ষী বাহিনীর কেউ সাজা পায়নি। উপরন্তু 1973 সালের 27শে জুলাই প্রেসিডেন্টের অগণতান্ত্রিক 50 নং ধারা অনুযায়ী রক্ষী বাহিনীকে দেওয়া হলো নতুন ক্ষমতা। তাতে জাতীয় রক্ষী বাহিনীর ডেপুটি লিডার ও তার উপরস্থ সকল অফিসারকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া অপরাধ করেছে সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার ও তল্লাশির ক্ষমতা দেওয়া হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল 21শে অক্টোবর অভিযোগ করে যে রক্ষী বাহিনী তাদের রাজবাড়ী জেলা শাখার সম্পাদককে গ্রেফতার করে অজ্ঞান করে রেখেছে। 24শে অক্টোবর তারা অভিযোগ করেন যে বাগমারার জাসদ নেতাকে রক্ষী বাহিনী খুন করেছে। একই অভিযোগ করে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ঐক্যজোটের মুজাফফরনেপ 16ই অক্টোবরের পাবনায় ছাত্র ইউনিয়ন নেতাকে রক্ষী বাহিনীর গ্রেফতারের তীব্র নিন্দা করে জেলা নেপ কমিটি একটি বিবৃতি দেন। 2 নভেম্বর মুজাফফরনেপের সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন যে তার কর্মীদের উপর রক্ষী বাহিনীর হামলা, হত্যা, নির্যাতন চলছে। তিনি বলেন, 1 নভেম্বর সুনামগঞ্জ মহকুমার ন্যাপ প্রধান বঙ্কু দাসকে রক্ষী বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। পীরগাছার ন্যাপ কর্মীদের নির্বিচারে মারধর করা হয়েছে। 30শে অক্টোবর নেটুর ন্যাপ কর্মীকে রক্ষী বাহিনী অপহরণ করেছে। সেই সঙ্গে পঙ্কজ ভট্টাচার্য অনুনয় করেন যে এদের উপর হামলা হলে সমাজতন্ত্রের শত্রুদের শক্তি বৃদ্ধি পাবে। 73 সালের 25শে অক্টোবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মালেক উকিল জানান, গ্রামরক্ষী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক সদস্যকে একটি করে শর্ট গান দেওয়া হবে। কাজের মেয়াদ শেষ হলে এসব অস্ত্র থানায় জমা দেওয়া হবে। তিনি আরও পরিষ্কার করে বলেন, এ ব্যাপারে মহকুমা হাকিমের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রভাবশালী ও নেতৃস্থানীয় ব্যক্তি এবং এমপির সাথে আলোচনা করে গ্রামরক্ষী দল গঠনের জন্য ওসির প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এরপর 29 নভেম্বর সরকারের অস্ত্র সংক্রান্ত এক ঘোষণায় বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রীগণ, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদ সদস্যরা
লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ অস্ত্র নিজেদের কাছে রাখতে পারবেন। এর বৈধতার প্রশ্ন ছাড়াও এই সিদ্ধান্ত থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছিল। ৭৩ সালের শুরু থেকেই গ্রামে গ্রামে চলে রক্ষী বাহিনীর বর্বর, নিষ্ঠুর ও পৈশাচিক অভিযান। মুজিব আমলের স্বৈরাচার ও বিরোধী নির্যাতনের একটি দল আত্মগোপনকারী কমিউনিস্ট নেতা শান্তি সেনের স্ত্রী শ্রীমতী অরুণা সেনের বিবৃতি। অরুণা সেন রানী সিং ও হনুফা বেগমকে ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার রামভদ্রপুর গ্রাম থেকে রক্ষী বাহিনী ধরে নিয়ে যায়, কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি, তাদেরকে কোনো আদালতেও হাজির করেননি। ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে অনেক লেখালেখি হয় এবং পরে সুপ্রিম কোর্টে তাদের পক্ষে রিট আবেদন করার পর কোর্টের নির্দেশে তাদেরকে আদালতে হাজির করা হয়। মামলার শুনানির সময় সরকার তাদের বিরুদ্ধে কোনো প্রমাণযোগ্য অভিযোগ আনতে অক্ষম হওয়ায় সুপ্রিম কোর্ট অবিলম্বে তাদের ৩ জনকে বিনা শর্তে মুক্তিদানের নির্দেশ দেন। অরুণা সেন ও অন্যান্যদের পক্ষে এই মামলা পরিচালনা করেছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মুক্তি পাবার পর আওয়ামী লীগ সরকারের অন্যায় নির্যাতনের স্বরূপ প্রকাশের জন্য শ্রীমতী অরুণা সেনের সংবাদপত্রে একটি বিবৃতি দেন। তিনি বলেছেন, গত ১৭ই আশ্বিন রক্ষী বাহিনীর লোকেরা আমাদের গ্রামের উপর হামলা করে। ওই দিন ছিল দুর্গাপূজার দ্বিতীয় দিন। খুব ভোরে আমাকে গ্রেফতার করা হয়। গ্রামের অনেক যুবককে ধরে বেধড়ক মারপিট করে। লক্ষণ নামের একটি কলেজ ছাত্র ও আমাকে ধরে তারা নড়িয়া রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে আমাকে জিজ্ঞাসা করে আমার স্বামী শান্তি সেন ও পুত্র চঞ্চল সেন কোথায়। এই বলে তারা রাষ্ট্রদ্রোহী, তাদের ধরিয়ে দিন। আরও জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে আমাকে ছেড়ে দেয়। লক্ষণকে সেদিন রেখে পরের দিন ছেড়ে দেয়। সে যখন বাড়ি ফিরে দেখি বেধড়ক মারের ফলে সে গুরুতর আহত ও অসুস্থ হয়ে পড়েছে। ৪-৫ দিন পর আবার তারা আমাদের গ্রামের উপর হামলা চালায়। অনেক বাড়ি তল্লাশি করে, অনেককে মারধর করে। কৃষ্ণ ও ফজলু নামের ২ জন যুবককে তারা মারতে মারতে নিয়ে যায়। আজও তারা বাড়ি ফিরে আসেনি। তাদের আত্মীয়রা ক্যাম্পে গিয়ে তাদের খোঁজ করলে বলে দেওয়া হয় তারা সেখানে নেই, তাদেরকে খুন করে গুম করে ফেলা হয়েছে বলেই মনে হয়। এরপর মাঝে মাঝেই তারা গ্রামে এসে যুবক ছেলেদের খোঁজ করত। গত ৩ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে রক্ষী বাহিনী এসে সম্পূর্ণ গ্রামটিকে ঘিরে ফেলে। ভোরে আমাকে ধরে নদীর ধারে নিয়ে গেল। সেখানে দেখলাম গ্রামের উপস্থিত প্রায় অধিকাংশ সক্ষম দেহী পুরুষ, এমনকি বালকদের পর্যন্ত এনে হাজির করা হয়েছে। আওয়ামী লীগের থানা সম্পাদক হোসেন খাঁ সবকিছুর তদারকি করছে। আমার সামনে রক্ষী বাহিনী উপস্থিত সকলকে বেধড়ক মারপিট শুরু করে। শুনলাম এদের ধরতে গিয়ে বাড়ির মেয়ে ছেলেদেরও তারা মারধর করে এবং অনেক ক্ষেত্রে অশালীন আচরণ করেছে। এরপর আমাকে রক্ষী বাহিনীর কমান্ডার হুকুম করল পানিতে নেমে দাঁড়াতে, সেখানে নাকি আমাকে গুলি করা হবে। আমি নিজেই পানির দিকে নেমে গেলাম। ওরা রাইফেল উঁচিয়ে তাক করলো গুলি করবে বলে, কিন্তু পরস্পর কী সব বলাবলি করে রাইফেল নামিয়ে নিল। আমি কাদা পানিতে দাঁড়িয়ে থাকলাম। কমান্ডার গ্রেফতার করা সবাইকে হিন্দু মুসলমান ২ কাতারে ভাগ করে দাঁড় করালো। মুসলমানদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলল, মালাউনরা আমাদের দুশমন, তাদের ক্ষমা করা হবে না। তোমরা মুসলমানরা মালাউনদের সাথে থেকো না, তোমাদের এবারের মতো মাফ করে দেওয়া হলো। এই বলে কালিমউদ্দিন ও মুস্তফা নামের ২ জন মুসলমান যুবকদেরকে রেখে বাকি সবাইকে একটা বেতের বাড়ি দিয়ে বলল, ছুটে পালাও। তারা ছুটে পালিয়ে গেল। তখন আমার পাক বাহিনীর কথা মনে পড়ে গেল। তারাও বিক্ষুব্ধ জনতাকে বিভক্ত করতে এমনইভাবে সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছিল। পার্থক্য শুধু তারা ধর্মের নামে সাম্প্রদায়িকতার আশ্রয় নিত, আর এই ধর্মনিরপেক্ষতার ধান্দাবাজিরা ভণ্ডামির আশ্রয় নিচ্ছে। আমাকে ছেড়ে দিয়ে ওরা কামিল উদ্দিন ও মুস্তফা সহ ২০ জন হিন্দু যুবককে নিয়ে রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো। ৩ জন ছাড়া এরা সবাই পেশায় জেলে। মাছ ধরে কোন রকমে তারা জীবিকা নির্বাহ করে। তাদের আত্মীয় স্বজনরা সব আকুল হয়ে কান্নাকাটি করতে থাকলো। সে এক হৃদয় বিদারক দৃশ্য। সন্ধ্যার সময় কালিমউদ্দিন, মুস্তফা, গোবিন্দনাগ ও হরিপদ ঘোষ ছাড়া বাকি সবাই গ্রামে ফিরে এলো। আমি গেলাম তাদের দেখতে। দেখলাম তারা সবাই চলতে অক্ষম, সর্বাঙ্গ ফুলে গেছে তাদের। বেত ও বন্দুকের দাগ শরীর কেটে বসে গেছে। চোখ মুখ ফোলা, হাত পায়ের গিরোতে রক্ত জমে আছে। তাদের কাছে শুনলাম সারাদিন দফায় দফায় তাদের চাবুক মেরেছে, গলা ও পায়ের সঙ্গে দড়ি বেঁধে পানিতে বারবার ছুঁড়ে ফেলে ডুবিয়েছে। পিঠের নিচে ও বুকের উপর পা দিয়ে দুদিক থেকে ২ জন লোক তাদের উপর উঠে দাঁড়িয়েছে, মই দিয়ে ডলেছে। এদের অনেককেই আত্মীয়রা বয়ে এনেছে।
এদের অবস্থা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। ভাবলাম, যারা দিনরাত্রি পরিশ্রম করেও একবেলা পেট পুরে খেতে পারে না, অনাহার, দুঃখ, দারিদ্র্যের জ্বালায় আজ অর্ধমৃত, তাদের মরার উপর খাড়ার ঘাড় অবসান কবে হবে? যে শাসকরা মানুষের সামান্য প্রয়োজন ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারছে না, চুরি, ডাকাতি, রাহাজানি, শোষণ, নির্যাতন যারা বন্ধ করতে পারছে না, তারা কোন অধিকারে আজ নিঃস্ব মানুষের উপর চালাচ্ছে এই বর্বর নির্যাতন? অবশেষে চরম নির্যাতন আমার উপরও নেমে এলো। 6 ফেব্রুয়ারি রাতে ভোর না হতেই রক্ষী বাহিনী ঘুম থেকে আমাকে তুলল। আমাকে বাড়ির বাইরে নিয়ে এলে দেখলাম রানীও সেখানে। আমাদের নিয়ে তারা 2 মাইল দূরে বেদরগঞ্জ রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো। রাস্তায় তারা রানীর প্রতি নানা রকমের অশ্লীল উক্তি করেছিল। ক্যাম্পে পৌঁছে দেখলাম সেখানে কামিল উদ্দিন, মুস্তফা, গোবিন্দনাগ এবং হরিপদ রয়েছে। বুঝতে পারলাম তাদের উপর চরম দৈহিক নির্যাতন করা হয়েছে। বিশেষ করে কালিমউদ্দিন ও মুস্তফাকেই বেশি অসুস্থ দেখলাম। কালিমউদ্দিন ও মুস্তফা 2 ভাই। এদের সংসারে আর কোনো সক্ষম ব্যক্তি নেই। অপরের জমিতে চাষ করে ওরা কোনো রকমে জীবিকা নির্বাহ করে। এরা বিবাহিত ও ছোট ছোট ছেলে মেয়ের জনক। আমরা ক্যাম্পে আসতে অনেক রক্ষী বাহিনী এসে আমাদের ঘিরে দাঁড়ালো। কেউ অশ্লীল মন্তব্য করে, কেউ চুল ধরে টানে, কেউ চর মারে, কেউ খোঁচা দেয়, এমন সব বর্বরতা। কিছুক্ষণ পর আমাদের রোদের মধ্যে বসিয়ে রেখে তারা চলে গেল। সন্ধ্যায় আমাকে উপরে দোতলায় নিয়ে গেল। কিছুক্ষণ পরে শুনলাম রানীর হৃদয় বিদারী চিৎকার। প্রায় আধা ঘন্টা পর আর্তনাদ করতে করতে থেমে গেল। নিস্তব্ধ রাতের অন্ধকার ভেদ করে ভেসে আসছিল বেতের সপাং সপাং শব্দ আর পাশবিক গর্জন। রানীকে যখন এনে তারা কামরার মধ্যে ফেলল, রাতটি তখন কত জানি না। রানীর অজ্ঞান দেহ তখন বেতের ঘায়ে ক্ষতবিক্ষত, রক্ত জড়ছে। জ্ঞান ফিরলে রানী পানি চাইল। আমি তাকে পানি খাওয়ালাম। রানী আস্তে আস্তে কথা বলতে পারল। রাতটি তখন ভোর হয়ে এসেছে। রানীর মুখে শুনলাম, উপরে ভেদরগঞ্জ ও ডেমুডার আওয়ামী লীগ সম্পাদকরা এবং ওই 2 স্থানের ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিল। তারা শান্তি সেন ও চঞ্চলকে ধরে দিতে বলে এবং অস্ত্র কোথায় আছে জিজ্ঞাসা করে। রানী কিছুই জানে না বলায় তাকে এমন সব অশ্লীল কথা বলে যা কোনো সভ্য মানুষের পক্ষে বলা তো দূরের কথা, কল্পনা করা সম্ভব নয়। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ ও গালি বর্ষণের পর বেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার বেত নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাথারি এমন পেটাতে থাকে যে 3 খানা বেত ভেঙে যায়। আবার জিজ্ঞাসা করে শান্তি ও চঞ্চল কোথায়। রানীর একই উত্তর। ক্ষিপ্ত হয়ে রানীকে তারা সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেয় এবং 2 কমান্ডার এবার একই সাথে চাবুক দিয়ে পেটাতে শুরু করে। মারার সময় অসহ্য যন্ত্রণায় রানী বলেছিল, আমাকে এভাবে না মেরে গুলি করে মেরে ফেলুন। জবাবে একজন বলে, সরকারের একটা গুলির দাম আছে, তোকে 7 দিন ধরে পিটিয়ে মেরে ফেলব। এখন পর্যন্ত মারার দেখছটা কি? অল্পক্ষণ পরেই রানী অচেতন হয়ে পড়ে, কিন্তু তাদের চাবুক চালানো বন্ধ হয়নি। যখন জ্ঞান ফিরে রানী দেখে সে মেঝেতে পড়ে আছে। পানি চাইলে তারা তাকে পানি দেয় না। 8 ফেব্রুয়ারি প্রথমে আমাকে ও পরে রানীকে দোতলায় নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ডেমুডার আওয়ামী লীগ সেক্রেটারি ফজলু মিয়া ও ভেদরগঞ্জের সেক্রেটারি হোসেন খা। তারা চেয়ারে বসে আছেন। আমাকে বলল, তোমার স্বামী ও ছেলেকে ধরিয়ে দাও। অস্ত্র কোথায় আছে বলে দাও। তারা ডাকাত, অস্ত্র দিয়ে ডাকাতি করে। আমি বললাম, তারা ডাকাত নয়, তারা সৎ দেশপ্রেমিক। আমার স্বামী রাজনীতি করেন, এ কথা কে না জানে। দেশের সাধারণ লোকের অতি প্রিয় ও শ্রদ্ধেয় তিনি। রানীকে তারা একই প্রশ্ন করেন। রানী কিছুই জানে না বলায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। ডেমুডা ক্যাম্পের কমান্ডার করম আলী এবং ভেদরগঞ্জ ক্যাম্পের কমান্ডার ফজলুর রহমান আমাদের অশ্লীল গালাগাল দিতে শুরু করে এবং আমাকে ও রানীকে একসঙ্গে ঝুলিয়ে দিয়ে রানীর বস্ত্র খুলে দেয়। তারপর আমাদের দুজনকে দুদিক থেকে চাবুক মারতে থাকে। জ্ঞান হারিয়ে ফেলি। অতঃপর জ্ঞান ফিরলে দেখি দুজনেই মেঝেতে পড়িয়াছি। রানীর সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। আমার গায়ে কাপড় থাকায় অপেক্ষাকৃত কম আহত হয়েছি। তবুও এই রুগ্ন বৃদ্ধদেহে এই আঘাতই মর্মান্তিক। সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত, তৃষ্ণায় বুক শুকিয়ে যাচ্ছে। নরবার ক্ষমতা নেই। ওরা আমাদের দিকে তাকিয়ে নারকীয় হাসি হাসছে। এদের হুকুমেই 2 জন সিপাহী আমাকে টেনে তুলল। আমি অতি কষ্টে দাঁড়াতে পারলাম, রানী পারল না। 2 জন রক্ষী তার 2 বগলের নিচে হাত দিয়ে তাকে টেনে তুলল এবং তার গায়ে কাপড় জড়িয়ে দিল। তারপর টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে এলো। কমান্ডার পিছন দিক থেকে নির্দেশ দেয়, ওকে ভালো করে হাঁটা, নয়তো মরে যাবে। সকালে কমান্ডার কয়জন রক্ষী বাহিনী সহ রানীকে নিয়ে গ্রামের দিকে রওনা হলো। বলল, কিরে বাঁচবে তো? তোর মাকে দেখিয়ে আনি। রানীর সর্বাঙ্গ ফুলে কালো হয়ে গেছে।
পা ফেলার ক্ষমতা নেই। সে অবস্থায় তাকে হেঁচড়াতে হেঁচড়াতে 2 মাইল পথ টেনে নিয়ে যাওয়া হলো। রানীর মা রানীকে দেখে অজ্ঞান হয়ে যান। কমান্ডার রানীকে তার মার মাথায় পানি দিতে বলে। রানীর মার জ্ঞান এলে রানীর চেহারা এমন কেন জিজ্ঞাসা করায় কমান্ডার বলে পুকুর ঘাটে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। রানীকে ছেড়ে দেবার অনুরোধ জানালে কমান্ডার বলে খাসি খাওয়ালে ফিরিয়ে দিব। এরপর আবার 2 মাইল রাস্তা হেঁচড়াতে হেঁচড়াতে তাকে ক্যাম্পে ফিরিয়ে আনা হলো। ওই দিন ছিল 9 ফেব্রুয়ারি 1974 সাল। হনুফাকেও তারা ধরে নিয়ে এলো ওই দিন। করিম নামের আর এক কৃষক যুবককেও ওরা ধরে এনেছে দেখলাম রামভদ্রপুর থেকে। তাকে এত মারা হয়েছে যে তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। নড়িয়া থানার পণ্ডিত সার থেকেও একজন স্কুল প্রশিক্ষক ও 2 জন যুবককে এনেছে দেখলাম। বিপ্লব নামের একটি ছেলে নাকি মারের চোটে পথেই মারা যায়। রক্ষী বাহিনীর সিপাহীরা বলাবলি করছিল। একজন জল্লাদ গর্জন করে বলছিল, দেখ এখনো হাতে রক্ত লেগে আছে। শুনেছি মতি নামের আরও একটি যুবককেও তারা পিটিয়ে মেরেছে। আর আমাদের ধরে আনার 2 দিন আগে কৃষি ব্যাংকের পিয়ন আলতাফকে পিটাবার পর হাত পা বেঁধে দোতলা ছাদ থেকে ফেলে মেরে ফেলেছে। 9 তারিখ দুপুরের কিছুক্ষণ পর তারা হনুফা, রানী ও আমাকে নিয়ে গেল পুকুরের ধারে। সেখানে আমাদের এক দফা বেত দিয়ে পিটিয়ে চুবানোর জন্য পানিতে নামালো। প্রথমে ওরা আমাদের সাঁতরাতে বাধ্য করলো। আমরা ক্লান্ত হয়ে কিনারায় উঠতে চেষ্টা করি, ওরা আমাদের বাঁশ দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। পরিশ্রান্ত হয়ে যখন আমরা আর সাঁতারে পারছিলাম না, তখন পানি থেকে তুলে আবার বেত মারতে শুরু করে। শেষের দিকে আমরা যখন আর সাঁতরাতে পারছিলাম না, তখন আমাদের পানিতে ডুবিয়ে দেহের উপর 2 পা দিয়ে দাঁড়িয়ে থাকে। এভাবে আমাদের 3 দফা পেটানো ও চুবানো হয়। কিছুক্ষণ আগেই করিম মারের চোটে মরে গিয়েছে। আমাদের সঙ্গে আরও একটি অল্প বয়সী যুবককে চুবিয়ে অচেতন করে ফেলেছিল। তাকে ঘাটলার উপর ফেলে রাখে। আমার আঁচল দিয়ে গা মোছানোর সময় হঠাৎ ছেলেটি চোখ খুলে তাকায়। আমি চোখের জল ধরে রাখতে পারলাম না। রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়। পরে শুনেছি ছেলেটাকে নাকি মেরে ফেলেছে। সন্ধ্যার অল্প আগে আমাদের পানি থেকে তুলে ভিজা কাপড়েই থাকতে বাধ্য করল। দারুণ শীতে আমরা কাঁপছি, প্রচণ্ড জ্বর এসে গেছে সকলের। এভাবে করেই রাতভর সালার চটের উপর পড়ে থাকলাম। পরের দিন রাতে রানীকে আবার নিয়ে গেল দোতলায়। সেখানে আবার তাকে ঝুলিয়ে বেত মারল। 11 তারিখে আবার রানীর উপর চলল একই অত্যাচার। রানী জ্ঞান হারালো। রক্ষী সিপাহীদের বলাবলি করতে শুনলাম রানী মরে গেছে। রানীর কাছে শুনলাম তার যখন জ্ঞান হলো তখন সে দেখে তার পাশে ডাক্তার বসা। রানী জিজ্ঞেস করে, আপনি কে? আমি কোথায়? ডাক্তার জবাব দেয়, আমি ডাক্তার, তুমি কথা বলো না। কিছুক্ষণ পর ডাক্তার চলে গেলে রানীকে তারা ধরাধরি করে আমাদের কাছে নিচে নামিয়ে নিয়ে আসলো। একজন সিপাহী রানী ও হনুফাকে বলল, তোরা তো মরেই যাবি, তার আগে আমরা প্রতি রাতে 5 জন করে তোদের ভোগ করব। তারা অবশ্য ভোগ শব্দটি বলে নাই, বলেছিল অতি অশ্লীল কথা। একদিন রাতে 2 জন রক্ষী সিপাহী ঘরে ঢুকে আলো নিভিয়ে দেয় এবং রানী ও হনুফার মুখ চেপে ধরে। ধস্তাধস্তি করে তারা ছুটে গিয়ে চিৎকার করে। চিৎকার শুনে ক্যাম্পের অন্যান্য রক্ষীরা ছুটে আসে। কমান্ডাররাও আসে। ওরা তাকে সব বললে সে বলে, খবরদার এ কথা প্রকাশ করবি না, তাহলে তোদেরকে মেরে ফেলব। রক্ষী সিপাহীদের কারো কারো মাঝে মানবতা বোধের লক্ষণ পাচ্ছিলাম। তাদেরও একজন সিপাহীকে জিজ্ঞেস করলাম, তুমি কি পর্যন্ত পড়াশোনা করেছ? প্রশ্ন শুনে সে চমকে উঠল। বলল, বাংলাদেশে লেখাপড়া দিয়ে কি করব? আমরা জল্লাদ, জল্লাদের আবার লেখাপড়ার দরকার কি? এই বলে সে অনেক জোরে একটা দৌড় দিল। মনে হয় যেন চাবুক খেয়ে একটি ছাগল দৌড়ে পালালো। রক্ষী সিপাহীদের কানা ঘোষায় শুনছিলাম আমাকে আর হনুফাকে অন্যত্র কোথাও পাঠিয়ে দিবে, আর রানী ও অন্যান্য পুরুষ বন্দীকে মেরে ফেলা হবে। 12 ফেব্রুয়ারি আমাকে হনুফাকে নিয়ে রক্ষীরা রওনা দিল। আমরা রানীকে ফেলে যেতে আপত্তি জানালাম। রানীও আমাদের সাথে যেতে খুব কান্নাকাটি করছিল। কমান্ডারের কাছে অনুনয় বিনয় করছিল। কমান্ডার তার সহকর্মীদের সাথে কি যেন আলাপ করে সেদিন আমাদের পাঠানো স্থগিত রাখল। 13 তারিখ রাতেও ওরা আবার রানীকে ঝুলিয়ে হান্টার দিয়ে পিটায়। 13 তারিখে তারা রানীকে মারে না, কিন্তু নির্যাতনের নতুন কৌশল নেয়। দম বন্ধ করে রাখে, জোর করে চেপে ধরে রাখে নাক, মুখ, চোখ। এমন করে জ্ঞান হারালে ওরা তাকে ছেড়ে দেয়। 19 ফেব্রুয়ারি গভীর রাতে ওরা আমাদের 3 জনকে নিয়েই রওনা দিল প্রায় 4 মাইল দূরে ডেমুডা রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে। কালিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দ ও হরিপদ থেকে গেল। রক্ষীরা বলাবলি করছিল তাদের মেরে ফেলা হবে। আমরা কিছু দূর এলে ক্যাম্পের দিক থেকে 4 বার গুলির আওয়াজ পেলাম। ভাবলাম ওদের বুঝি মেরে ফেলল। মনটা খুবই খারাপ হয়ে গেল। আমাদের শরীরের অবস্থা এমন ছিল যে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, তবুও আমরা বাধ্য হচ্ছিলাম হাঁটতে। বোধ হয় আমাদের অন্যত্র পাঠিয়ে দিচ্ছে, বোধ হয় বেঁচে যাব, এ চিন্তায় আমাদের হাঁটতে শক্তি জোগাচ্ছিল। অনেক রাতে ডামুডা রক্ষী বাহিনীর ক্যাম্পে পৌঁছালাম।
সেখানে কিছুক্ষণ রেখে স্পিড বোট করে আমাদের নিয়ে যাওয়া হলো। সর্বক্ষণ আমাদের কম্বল চাপা দিয়ে মুর্দার মতো ঢেকে রাখা হলো। বেদনা জর্জরিত ক্ষতবিক্ষত শরীর, তার উপর কম্বল চাপা থাকায় শ্বাসরুদ্ধ হবার উপক্রম, যেন জ্যান্ত কবর। সমস্ত দিন আমাদের ওভাবেই রাখল, খেতে দিল না। শেষ রাতে আবার কম্বল চাপা দিয়ে জিপে করে ঢাকার দিকে রওনা দিল। আবার সেই সুদীর্ঘ পথ, জ্যান্ত কবরের যন্ত্রণা। ঢাকায় আমাদের প্রথমে রক্ষী বাহিনীর ডাইরেক্টরের কাছে নিয়ে গেল। সে আমাদের খুব ধমকালো। সেখান থেকে নিয়ে গেল তেজগাঁও থানায়, তারপর লালবাগ থানায়। রাতে সেখানে থাকলাম। পরের দিন পাঠানো হলো সেন্ট্রাল জেলে। সেখানে 5 দিন রাখার পর আমাদের নিয়ে এলো তেজগাঁ গোয়েন্দা বিভাগের অফিসে। জেলে আমাদের তৃতীয় শ্রেণীর কয়েদিদের মতো রাখা হতো। দিনরাত সেলে বন্দি, একই আহার্য দেয়া হতো। সেখানে রাজনৈতিক অভিযোগে আরও বন্দী আছেন। তার মধ্যে 17ই মার্চ গ্রেফতারকৃত জাসদ নেত্রী মমতাজ বেগম আছেন। অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত পারভিন, আরও একজন আছেন, নাম রুমা। সবাইকে তৃতীয় শ্রেণীর কয়েদি করে রাখা হয়েছে। সাধারণ কয়েদিদের মতো খাটানো হচ্ছে। এর উপর জামাদারনিরা, অর্থাৎ মেয়ে সিপাহী জামাদার, তাদের নিজেদের জামা কাপড় সেলাই, কাঁথা সেলাই, কাপড় চোপড় ধোয়ানো সবকিছু মেয়ে কয়েদিদেরকে দিয়ে করিয়ে নিচ্ছিল। রাজনৈতিক বন্দীরাও রেহাই পাচ্ছিল না এ থেকে। এমনইভাবে হাজার হাজার করুণ কাহিনীর সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশে, যার সবগুলো গুমরে মরেছে নির্বিচারে, প্রকাশিত হতে পারেনি। রক্ষী বাহিনীর বর্বরতার আরও একটি চিত্র তুলে ধরা যাক। ঘটনাটি ঘটেছিল পাবনার বাজিতপুরের কোরাটিয়া গ্রামের কৃষক আব্দুল আলীর ছেলে রশিদকে খুন করার কাহিনী। আব্দুল আলীর সাক্ষাৎকারটা ছিল নিম্নরূপ: আমার সামনে ছেলেকে গুলি করে হত্যা করল। আমার হাতে কুঠার দিয়ে বলল, মাথা কেটে দে, ফুটবল খেলবো। আমি কি তা পারি? আমি যে বাপ। কিন্তু অকথ্য নির্যাতন কতক্ষণ আর সহ্য করা যায়? অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজ হাতে নিজের ছেলের মাথা কেটে দিয়েছি। রশিদ নাকি রাজনীতি করত, আমি জানতাম না। একদিন মাতো আর শাহজাহান এসে ধরে নিয়ে গেল। আওয়ামী লীগ অফিসে সারারাত ওরা ওকে বেদরম মারপিট করল। সকালে বলল 1000 টাকা দিলে ছেড়ে দিবে। রশিদ স্বীকার করে এলো 1000 টাকা দেবার। আমার কাছে টাকা চাইল, কিন্তু আমি দিন আনি দিন খাই, মজুর মানুষ। হঠাৎ 3 দিনের মধ্যে 1000 টাকা কোথা থেকে দিব? বললাম, তুই বরং পালিয়ে সিলেট চলে যা। রশিদ সিলেট চলে গেল, কিন্তু 10-12 দিন পর ফিরে এসে বলল, বাবা, মন মানে না তোমাদের ফেলে থাকতে। সিলেট থেকে ফেরার পরই কঠিন অসুখে পড়ল। অসুখ সারার পর একদিন তার মাকে বলল, মা, আজ ভাত খাবো। তার মা শৈল মাছ দিয়ে তরকারি রান্না করলো। এমন সময় আওয়ামী লীগের পান্ডারা রক্ষী বাহিনী সহ বাড়ি ঘেরাও করল। অসুস্থ মানুষ কোনো রকমে বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে দৌড়ে দিল। বাবা আমার জানত না সেখানেও ঘাপটি মেরে বসে আছে আজরাইল। পাষাণ্ডরা দৌড়ে এসে ধরল তাকে। রশিদ সিরাজের পা ধরে বলল, সিরাজ ভাই, বিমারি মানুষ, আমায় ছেড়ে দেন। কিন্তু ওরা ছাড়ল না। তারপর বাপ বেটা দুজনকেই বেঁধে মার শুরু করলো। কত হাতে পায়ে ধরলাম। এরপর মাতু গুলি করল রশিদকে। ঢলে পড়ল রশিদ। আমি নির্বাক তাকিয়ে রইলাম। মরার পর একজন বলল, চল, ওর কল্লাটা নিয়ে যাই, ফুটবল খেলবো। মাতু বলল, হ্যাঁ, তাই নিব, তবে ওর কল্লা আমরা কাটব না, তার বাবা কেটে দিবে। এই কথা বলেই আমার হাতে কুঠার দিয়ে বলল, কেটে দে। আমার মুখে রা নেই। বলে কি পাষাণ্ডরা। চুপ করে আছি দেখে বেদম পিটাতে শুরু করলো আমাকে। বুড়ো মানুষ, কতক্ষণ আর সহ্য হয়? সিরাজ এসে বুকে বন্দুক ঠেকিয়ে বলল, এক্ষুনি কাট, নইলে তোকেও গুলি করব। ইতিমধ্যে 1.5 ঘন্টার মতো সময় পার হয়ে গেছে। বুঝতে পারলাম না, না কাটলে ওরা সত্যি আমাকে মেরে ফেলবে কিনা। শেষে কুঠার দিয়ে কেটে ফেললাম মাথা। ওরা মাথা নিয়ে উল্লাস করতে করতে চলে গেল। আহ, আল্লাহ, কি সহ্য করব। অধ্যায়: সিরাজ শিকদার হত্যা মামলায় রাজ্জাক, তোফায়েল এবং নাসিম সহ 7 জন অভিযুক্ত। শেখ মুজিবের হুকুমে সর্বহারা পার্টির প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে অকথ্য নির্যাতনের পর বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয়। এই হত্যা প্রসঙ্গে দৈনিক সংগ্রামে 5ই জুন 1992 সালে যে প্রতিবেদন ছাপা হয়, তা থেকে শুধু তার হত্যা সম্পর্কে অনেক কিছু জানা যাবে তা নয়, শেখ মুজিব সরকারের অধীনে তৎকালীন সার্বিক অবস্থা এবং সেই প্রেক্ষাপটে সর্বহারা পার্টির কার্যক্রম সম্পর্কেও অনেক তথ্য জানা যাবে। রাজ্জাক, তোফায়েল, নাসিম সহ 7 জন আসামি। সিরাজ শিকদার হত্যা মামলা দায়ের। স্টাফ রিপোর্টার: পূর্ব বাংলা সর্বহারা পার্টির নেতা জনাব সিরাজ শিকদারকে হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল ও মোহাম্মদ নাসিম সহ 7 জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের CMA আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সিরাজ শিকদার পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন ১ নম্বর সাবেক পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমেদ, ২ নম্বর আব্দুর রাজ্জাক এমপি, ৩ নম্বর তোফায়েল আহমেদ এমপি, ৪ নম্বর সাবেক আইজি পুলিশ ই.এ. চৌধুরী, ৫ নম্বর সাবেক রক্ষী বাহিনীর মহাপরিচালক বর্তমানে সুইডেন বাংলাদেশের রাষ্ট্রদূত কর্নেল অবসরপ্রাপ্ত নুরুজ্জামান, ৭ নম্বর মোহাম্মদ নাসিম এমপি গং। আসামিদের বিরুদ্ধে ৩০২ ও ১০৯ নং ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আর্জিতে বলা হয়, বিশিষ্ট প্রকৌশলী নিহত সিরাজ শিকদার ছিলেন একজন আজাদি পাগল, মুক্ত বিবেকের অধিকারী ও স্বাধীনচেতা বীর মুক্তিযোদ্ধা। তিনি তার জীবদ্দশায় নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে প্রথমে শ্রমিক সংগঠন মুক্তিযোদ্ধা পরিচালনা এবং পরবর্তীতে পূর্ব বাংলা সর্বহারা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করে কাজ করতে থাকেন। সিরাজ শিকদারের নেতৃত্বের প্রতি জনসমর্থন প্রচুর বৃদ্ধি পাওয়ায় তৎকালীন সরকার প্রধান মরহুম শেখ মুজিবুর রহমান ঈর্ষান্বিত হয়ে জনসমর্থন হারানোর কারণে ক্ষমতাচ্যুতের ভয়ে ভীত হয়ে সর্বহারা পার্টির কর্মীদের উপর দমন নিপীড়ন চালাতে থাকেন। এমনকি পার্টি প্রধান সিরাজ শিকদারকে হত্যার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকেন। আরজিতে বলা হয়, আসামিরা মরহুম শেখ মুজিবুর রহমানের সহচর ও অধীনস্থ কর্মী থেকে শেখ মুজিবের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও গোপন সলা পরামর্শে অংশগ্রহণ করতেন এবং ১ নং থেকে ৬ নং আসামি তৎকালীন সময়ে সরকারের উচ্চ পদে থেকে অন্যান্য ঘনিষ্ঠ সহচরদের সাথে শেখ মুজিবের সিরাজ শিকদার হত্যার নীল নকশায় অংশগ্রহণ করেন। তারা এই লক্ষ্যে সর্বহারা পার্টির বিভিন্ন কর্মীকে হত্যা, গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করতে থাকেন। সিরাজ শিকদারকে গ্রেফতার ও হত্যার বিবরণ দিয়ে আরজিতে বলা হয়, মরহুম শেখ মুজিবুর রহমান ও উল্লেখিত আসামিরা তাদের অন্য সহযোগীদের সাহচর্যে সর্বহারা পার্টির মধ্যে সরকারের চর নিয়োগ করেন। এদের মধ্যে ই.এ. চৌধুরীর একজন নিকটাত্মীয়কেও চর হিসেবে নিয়োগ করা হয়। এভাবে ১৯৭৫ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে অন্য একজন সহ সিরাজ শিকদারকে গ্রেফতার করে ওই দিনই বিমানে করে ঢাকায় আনা হয়। ঢাকার পুরাতন বিমানবন্দরে নামিয়ে বিশেষ গাড়িতে করে বন্দীদের পুলিশের স্পেশাল বেঞ্চের মালিবাগ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে সিরাজ শিকদারকে আলাদা করে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়। ২ জানুয়ারি সন্ধ্যায় পুলিশ ও রক্ষী বাহিনীর বিশেষ স্কোয়াডারের অনুগত সদস্যরা বঙ্গভবনে মরহুম শেখ মুজিবুর রহমানের কাছে সিরাজ শিকদারকে হাত ও চোখ বাঁধা অবস্থায় নিয়ে যায়। সেখানে শেখ মুজিবের সাথে তার স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী সহ আসামিরা শেখ মুজিবের পুত্র মরহুম শেখ কামাল এবং ভাগ্নে মরহুম শেখ মনি উপস্থিত ছিলেন। আরজিতে আরও বলা হয়, প্রথম দর্শনেই শেখ মুজিব সিরাজ শিকদারকে গালিগালাজ শুরু করেন। সিরাজ শিকদার এর প্রতিবাদ করলে শেখ মুজিব সহ উপস্থিত সকলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সিরাজ শিকদার সেই অবস্থায়ও শেখ মুজিবের পুত্র কর্তৃক সাধিত ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম ভারতীয় দেবদাসত্ব না করার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শেখ মুজিবদের কাছে দাবি জানালেন। শেখ মুজিব আরও উত্তেজিত হয়ে ওঠেন। সে সময় ১ নং আসামি মাহবুব উদ্দিন তার রিভলভারের বাট দিয়ে মাথায় আঘাত করলে সিরাজ শিকদার মাটিতে লুটিয়ে পড়েন। শেখ কামাল রাগের মাথায় গুলি করলে সিরাজ শিকদারের হাতে লাগে। ওই সময় সকল আসামি শেখ মুজিবের উপস্থিতিতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে কিল, ঘুষি, লাথি মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর শেখ মুজিব, মনসুর আলী এবং ২ থেকে ৭ নং আসামি সিরাজ শিকদারকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং ১ নং আসামিকে নির্দেশ দেন ১ নং আসামি মাহবুব উদ্দিন আহমেদ আসামিদের সাথে বন্দী সিরাজ শিকদারকে শেরে বাংলা নগর রক্ষী বাহিনীর সদর দফতরে নিয়ে যায়। এরপর তার উপর আরও নির্যাতন চালানো হয়। অবশেষে ২ জানুয়ারি আসামিদের উপস্থিতিতে রাত ১১টার দিকে রক্ষী বাহিনীর সদর দফতরেই সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়। পরে ১ নং আসামির সাথে বিশেষ স্কোয়াডের সদস্যগণ পূর্ব পরিকল্পনা মতো বন্দী অবস্থায় নিহত সিরাজ শিকদারের লাশ সাভারের তালবাগ এলাকা হয়ে সাভার থানায় নিয়ে যায় এবং সাভার থানার পুলিশ পরের দিন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। কিন্তু সরকারি ঘোষণায় বলা হয়, বন্দী অবস্থা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় পুলিশ এনকাউন্টারে সিরাজ শিকদার নিহত হয়। আরজিতে উল্লেখ করা হয় যে, সিরাজ শিকদারকে হত্যার পর তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদে ভাষণ দেওয়ার সময় কোথায় আজ সিরাজ শিকদার এই দমভক্তি উচ্চারণের মাধ্যমে তার হিংস্রতার বহিঃপ্রকাশ ঘটান। বিলম্বে মামলা দায়ের করার কারণ সম্পর্কে বলা হয়, ঘটনার সাথে সাথে
সিরাজের পিতা মরহুম আব্দুর রাজ্জাক মামলা দায়ের করতে যান, কিন্তু তৎকালীন স্বৈরাচারী শাসন ও রক্ষী বাহিনীর সন্ত্রাসের ভয়ে পুলিশ মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। শাসকদের সন্ত্রাসের মুখে মোকদ্দমা দায়ের করা যায়নি। দেশে অস্থির গণতান্ত্রিক একনায়কতন্ত্রী পরিবেশের কারণে আইন শৃঙ্খলার অস্বাভাবিক অবনতি, ক্ষমতায় থাকা একনায়কতন্ত্র ফ্যাসিবাদী দলের ক্ষমতার দাপটে ভয়ভীতি ও সন্ত্রাসবাদের দীর্ঘ ১৭ বছর এই বীর মুক্তিযোদ্ধা জননেতার বিচার নীরবে কেঁদে ফিরেছে। ওই অবস্থায় মরহুমের পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে এজাহার ও মামলা দায়ের ক্ষুদ্রতম সাহসও কারো ছিল না, এবং এখনও নেই। বাদী নিজে সিরাজ শিকদারের আদর্শের এক তরুণ, জীবনের ঝুঁকি নিয়ে এই আর্জি পেশ করেন। এই আর্জির প্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম দরখাস্তখানা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ জারি করেন। বাদীপক্ষে মামলা পেশ করেন অ্যাডভোকেট ফরমান উল্লাহ খান। তাকে সহায়তা করেন জনাব মোহাম্মদ আফজাল হোসেন। এভাবেই চরম নিষ্ঠুরতায় পার্টি নেতা সিরাজ শিকদারের হত্যার পর অন্তর্দ্বন্দ্ব ও নেতৃত্বের কুন্দলের ফলে এবং সরকারি নিষ্পেষণে সর্বহারা পার্টির সংগঠন দুর্বল হয়ে পড়ে। পার্টিতে ভাঙন দেখা দেয়। জাতীয় পরিসরে পার্টির প্রভাব ও কর্মকাণ্ড এবং শক্তি ক্রমান্বয়ে লোপ পেতে থাকে। নেতৃত্বের দুর্বলতায় কর্মীরা উদ্যমহীন হয়ে নিস্তেজ হয়ে পড়েন। ফলে জনগণ হতাশ হয়ে সন্দিহান হয়ে ওঠে সর্বহারা পার্টির ভবিষ্যৎ সম্পর্কে। এভাবেই সিরাজ শিকদারের মৃত্যুর সাথে সাথে হঠাৎ করে জেগে ওঠা গণমানুষের মুক্তির এক উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে যায় স্বৈরা শাসনের আগ্রাসনে। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি আমি মেজর ডালিম বলছি বইটির এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার গল্পটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে জানান, আপনার মতামত কমেন্টে লিখুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন। এই বইটির আরও অনেক পর্ব আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাতে নতুন পর্ব আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি চলে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের ও পরিবারের খেয়াল রাখুন এবং AI মাদ্রাসার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।